বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই কলেজের সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা, আহত বহু পড়ুয়া, আঙুল উঠছে পুলিশের দিকে। এরপর জানিয়ে দেব নির্বাচনে ইউনূসের সঙ্গে আলোচনায় অসন্তোষ, পথে নামছে বিএনপি, আবারও উত্তেজনা তুঙ্গে। এদিকে গদি নিয়ে এত ভয় ইউনূসের, হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের আর্জি ঢাকার। আরও জানিয়ে দেব একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নয়, নির্বাচনের সংস্কার নীতিতে প্রস্তাবের বিপক্ষে বিএনপি। এবং সবশেষে জানিয়ে দেব ২০ বাও জলে বাংলাদেশের নিরাপত্তা, জেল থেকে চুরি গেল হাসিনার প্রাক্তন মন্ত্রীর সোয়েটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই কলেজের সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা, আহত বহু পড়ুয়া, আঙুল উঠেছে পুলিশের দিকে। সোমবার মারধর করা হয় ঢাকা কলেজের এক পড়ুয়াকে, যার জেরে আজ সেখানকার শিক্ষার্থীরা দফায় দফায় গিয়ে হামলা সিটি কলেজে। অভিযোগ এমনই, পড়ুয়াদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব মোড়সহ ধানমন্ডির একাংশ উত্তপ্ত হয়ে ওঠে। আহত 10 থেকে 15 পড়ুয়া। ওই ঘটনায় আঙুল তোলা হচ্ছে পুলিশের দিকে। অভিযোগ, সমস্ত কিছু দেখেও ভাঙচুর ঠেকানোর কোনো পদক্ষেপ করেনি পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা। পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি দল এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলবদ্ধভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট পাটকেল মারতে থাকে। এর আগে গত 15 এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই ঘটনাতেও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি, যা সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ এবং নিউ মার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। প্রায় 3 ঘন্টা এই সংঘর্ষ চলে। এখনও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই হামলা ও ভাঙচুর ঠেকাতে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে সিটি কলেজ কর্তৃপক্ষ। নির্বাচনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা, কিন্তু এই আলোচনা একেবারেই সার্থক হয়নি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছিলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। কয়েকদিন আগে ইউনূস জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে দেশে, কিন্তু এখনও সুস্পষ্ট তারিখ জানাতে পারেননি। আর এ নিয়েই ক্ষোভ বিএনপির। তাদের আশঙ্কা, এভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল। জানা গিয়েছে, বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ভোটের কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টা এই কথা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছে। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। আরও বিপাকে শেখ হাসিনা, দেশ ছাড়ার পর 200টিরও বেশি মামলা দায়ের হয়েছে। এবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো। হাসিনার পাশাপাশি আরও 11 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যুর আবেদন জানানো হয়েছে।
জানা গিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবার চেষ্টার অভিযোগ করা হয়েছে। রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করেছে ঢাকা। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে। আদালতের নির্দেশেই এই আবেদন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে। তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড করার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। ইউনূস সরকারের দাবি, দেশের বাইরে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে ইন্টারপোলের ক্রাইম ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক। প্রসঙ্গত, 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারে, নির্বাচন ব্যবস্থায় সংস্কার নিয়ে কমিশনের এই সুপারিশের বিরোধিতা করল বিএনপি। এছাড়া কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংস্কার প্রক্রিয়ার এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। তাদের বক্তব্য, টানা দুবারের বেশি না পারলে বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে বিএনপির এই অবস্থানের কথা জানালো দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার ঢাকা জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্যে কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ যদি কোনো ব্যক্তিকে 2 মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না। আলোচনায় বিএনপি 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। তারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসর বৃদ্ধির বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। বিএনপির অবস্থান হল, মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়ালে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। তাই আমরা অনেক বিষয় অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র যতটুকু বহন করতে পারবে সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছি। শেখ হাসিনার পতনের পর তার দলের মন্ত্রী, সাংসদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত বছরের আগস্ট মাস থেকে তিনি গড়াদের পিছনে। তার অভিযোগ, কারাগারে 2টি সোয়েটার হারিয়ে গিয়েছে। ফলে জেল থেকে যেখানে সামান্য একটা সোয়েটার উধাও হয়ে যায়, সেখানে অপরাধীদের কিভাবে আটকে রাখা যায়। নিরাপত্তা নিয়ে উঠছে এমনই প্রশ্ন। অতীতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় জেল থেকে বহু অপরাধী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল সোমবার আদালতেই দাঁড়িয়ে পলক অভিযোগ করেন, তার কাছে বেশি পোশাক নেই। 2টি সোয়েটার ছিল, কিন্তু সেগুলো হারিয়ে গিয়েছে। আগামী শীতে খুব সমস্যায় পড়তে হবে। তবে বিষয়টি যাচাই করে কারা কর্তৃপক্ষ জানায়, সোয়েটারগুলো হারিয়ে যায়নি। সোয়েটার সহ অন্যান্য শীতের কাপড় কারাগারেই স্টোররুমে পাওয়া গিয়েছে। ঢাকার অদূরে গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুনু জানান, পলকের জামা কাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়। তদন্তে জানা যায়, সাম্প্রতিক পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তা রক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়। আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, আলোচনায় থাকা পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দির কোনো জিনিস হারানোর সুযোগ নেই। এদিকে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন দাবি করেন, তার মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, পলক প্রথম শ্রেণীর কারাবন্দী হিসাবে নিয়ম অনুযায়ী সব সুযোগ সুবিধাই পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়। উল্লেখ্য, গত বছরের 14 আগস্ট গ্রেপ্তার হন পলক। তার বিরুদ্ধে 6টি মামলায় মোট 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।